নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। সুশাসন জামানায় দুঃশাসন চলছে শ্রমিক অংশের মানুষের সাথে। বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে তাদের কাজকর্ম, ফলে বঞ্চনার শিকার তারা। বুধবার সকাল থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে সাফাই কর্মীরা কর্মবিরতির ডাক দেন। তাদের অভিযোগ, এনবিএস সংস্থার অধীনে ২৫ জন কর্মী শান্তিরবাজার জেলা হাসপাতালে সাফাই কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তাদের মূল বেতন ১৩,৩৮৬ টাকা। প্রতি মাসের মূল বেতন থেকে কেটে ১১,০০০ টাকা তাদের হাতে তুলে দেওয়া কথা, কিন্তু তারা লক্ষ্য করছে ৬,০০০ টাকা দিয়ে বাকি টাকা ইপিএফ এর জন্য টাকা কাটা হচ্ছে বলে তাদের কাছে বলছে সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা। আর এ টাকা দিয়ে সংসার পরিচালনা করতে তারা হিমশিম খাচ্ছে। অবশেষে বুধবার সকাল থেকেই তারা কর্মবিরতি শুরু করে। তাদের বক্তব্য, তারা ইপিএফ চায় না। তাদের মূল বেতন ১৩,৩৮৬ টাকা, যাতে প্রতি মাসে ১০ তারিখের মধ্যে দেওয়া হয়। এদিকে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তারা প্রতি মাসে বেতন নিয়ে হাসপাতালের সাফাই কর্মীদের সাথে তালবাহানা করে চলেছে। প্রতি মাসে ১৫ তারিখ হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের জোটেনি বেতন। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারা এদিন সকাল থেকে কর্মবিরতি করছে হাসপাতালে। তাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানান। তারা আরও জানান, এই বিষয়ে এখন পর্যন্ত এমএস থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কর্মবিরতি শুরু করেছে বলে তাদের বক্তব্য। কিন্তু রুলে ধরা আছে, দেখেন ১৩,৩৮৬ টাকা। এর ভিতরে আমরা দৈনিক হাজিরাটা লেখা আছে কত, তো ওই দৈনিক হাজিরাটা যদি দেয় আমরা, তাহলে আমরা কাজ করবো। আমরা দৈনিক হাজিরা চাই। আমরা তো দৈনিক হাজিরা হিসেবে কোম্পানির নাম এনবিএস কোম্পানি, ন্যাশনাল ভলান্টিয়ার সার্ভিস। ন্যাশনাল ভলান্টিয়ার সার্ভিস। এখন চিকিৎসকেরা কি কইছে? এখন তো ডাক্তাররা এসে দেখছি তারা কি করবো, এটা তো হচ্ছে কোম্পানির দোষ। আমরা দলের লোকেরও কোনো দোষী না, কেউরে দোষারোপ করি না, এটা হচ্ছে কোম্পানির দোষ। যারা টেন্ডার তুলেছে আমরা চাই যে আমরা ঠিক মতো বেতনটা পাইলে। কয়টার সময় আপনারা এই কর্মবিরতি করতেছেন? আমরা তো সকাল ৮টার থেকে না, এখন আপনারা এই যে বাইরে সবাই দাঁড়ায় রয়েছেন, আমরা ৩ শিফটের লোক, মর্নিং ইভিনিং নাইট মিলিয়ে ৮টা থেকে। দুষ্কৃতিকারীরা ভাঙল বিধায়ক এলাকায় উন্নয়ন তহবিলের অর্থে নির্মীয়মান বিশ্রামাগার। ঘটনা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধী স্কুলের সামনে। ঘটনা তদন্তে নামল পূর্ব আগরতলা থানার পুলিশ। উদ্বোধনের আগে দুষ্কৃতিকারীরা ভেঙে গড়িয়ে দিল বিশ্রামাগার। সুশাসনের রাজ্যে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা সুশাসনের সংজ্ঞা নিয়ে জনমনে প্রশ্ন তুলে দিচ্ছে। মঙ্গলবার রাতে তথাকথিত সুশাসনের রাজ্যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নির্মীয়মান বিশ্রামাগার ভেঙে দিল দুষ্কৃতিকারীরা। নয় বনমালীপুর বিধানসভা এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে গান্ধী স্কুলের সামনে একটি বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়, যাতে করে বিদ্যালয়ের ছেলে মেয়েদের নিয়ে আসা অভিভাবকরা এই বিশ্রামাগারে বসে বিশ্রাম করতে পারে। বিশ্রামাগারটির নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এর মধ্যে মঙ্গলবার রাতে কে বা কারা নির্মীয়মান বিশ্রামাগার ভাঙচুর চালায়। বিশ্রামাগারের সামনে লাগানো বিধায়ক গোপাল চন্দ্র রায়ের নাম লেখা সাইনবোর্ড ভেঙে উপড়ে ফেলে দেওয়া হয়। শুধু তাই নয়, নির্মীয়মান বিশ্রামাগারের বেশ কিছু সামগ্রী ভাঙচুর করা হয়। বুধবার সকালে গান্ধী স্কুল শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে এসে ঘটনা প্রত্যক্ষ করে। আগামী 18 জানুয়ারি বিশ্রামাগারটি উদ্বোধন হওয়ার কথা, তার আগে ভেঙে গড়িয়ে দেওয়া হলো বিশ্রামাগার। বিদ্যালয়ে এক শিক্ষক জানায়, বিদ্যালয়ে আসার পর উনারা ঘটনা প্রত্যক্ষ করেন। তারপর ঘটনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবগত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঘটনাস্থলে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করেছে। ঘটনার বিষয়ে এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়ও অবগত রয়েছেন বলে জানান তিনি। পুলিশ এখানে ছিলেন, তো আমরা ঢুকে দেওয়ার পরে দেখলাম ওয়ালটা ভাঙা। তারপরে আমরাও চুপচাপ, আমরা স্যারও ছিলেন, আমরা চুপচাপ স্কুলে চলে গেছি। আর স্কুলে এটা একটা অভিভাবক শেড, এখানে করার প্রসেস চলছিল, সম্পূর্ণ হয়নি। তো আমাদের এই গান্ধী স্কুলের সংলগ্ন এই বাড়িটাতে করার স্থানীয় বিধায়ক শ্রী গোপাল রায় মহোদয় বিধায়কের আন্ডারে এটা করা হইতেছে। আচ্ছা, কত নম্বর এলাকায়? ৯ বনমালীপুর। কি করবেন? এরকম জিনিস তৈরি করতে গেছেন, এবার বাঙ্গালাইতেছে,
এইভাবে আমি কিছু বলবো না, কারণ এটা তো পুরোটা টিএসআর এখানে থাকে, এই বিল্ডিংয়ে তো আমাদের আর আসা লাগে না। যেহেতু এটা টিএসআর আছে এখন আপাতত, আমরা বিশেষ কোনো কাজে যদি লাগে স্কুলে তখন আমরা আসি। এটা তৈরি হলে কি জনসাধারণের উপকার হতো? আমি জনসাধারণ বলবো না, এটা বেসিক্যালি আমাদের স্কুলের যে অভিভাবক আছে তাদের জন্য তো, মানে তাদের কি উপকার হতো কি? এরা ওই বসতে পারবে। আমরা তো সকালে দেখলাম এটা ভাঙা, আমরা তো আর কইতে পারি না কিছু। এটা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এটা মাননীয় এলাকার বিধায়ক বানিয়ে দিয়ে গেছিলো। আজকে সকালে এসে দেখি এটা ভাঙা। কোন এলাকা? কোন এলাকা? এটা তো ৯ বনমালীপুর কেন্দ্র, আর আমরা গান্ধী স্কুলের বিধায়কের নাম কি? শ্রী গোপালচন্দ্র রায়। কি হয়েছিল, মানে ভাঙছে কেন মনে হয় আপনার? তা তো ঠিক করতে পারতাম না, আমরা তো স্কুলে আইসি 10:30টার সময় এসে এটা ভাঙা দেখছি। তো আমাদের HMC টিটু শাহ মহাশয় দেখে গেছে, আর বাকি তো আর কইতে পারি না এখনো। এলাকাটা কোনটা? এটা তো কলেজ টিলা ধরা হয়, এই এলাকাটা কলেজ টিলা MGM ক্লাস 12 স্কুল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এদিকে ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ গোটা ঘটনা প্রত্যক্ষ করার পর ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার পুলিশ ঘটনার তদন্ত ক্রমে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে জালে তুলতে পারে কিনা। শান্তন টিভি। রাজধানীর এনসিসি থানা এলাকায় নেশা কারবারিদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে। খেজুরবাগান, গোয়ালা বস্তি, বরজলা, ভোলাগিরি রোড সহ আশপাশ এলাকায় নেশা কারবারিদের সাম্রাজ্য গড়ে উঠছে গত কয়েক মাসে। পুলিশের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিদিন দুপুর থেকে দীর্ঘ রাত পর্যন্ত তাদের দৌড়ঝাঁপ চলে, পাল্লা দিয়ে চলে অসামাজিক কাজ। অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। আর এরই মধ্যে গত 10 জানুয়ারি এনসিসি থানার পুলিশ খেজুরবাগান এলাকায় লোকনাথ রায় নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে 2 লক্ষাধিক টাকার গাঁজা, ড্রাগসের কৌটো উদ্ধার করা হয়। তারপর অভিযুক্ত লোকনাথ রায়কে গ্রেপ্তার করে থানায় এনে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে দীপঙ্কর রায় নামে আরও এক যুবক জড়িত থাকার খবর পায় পুলিশ। তারপর পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় খেজুরবাগান এলাকা থেকে দীপঙ্কর রায়কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2 লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ 19,800 টাকা। তাদের আদালতে তোলা হয়েছে বলে জানান এনসিসি থানার পুলিশ। তাদের বিরুদ্ধে NDPS ধারা অনুযায়ী মামলা নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে বাকি জড়িতদের নাম উঠে আসতে পারে বলে এনসিসি থানার ওসির ধারণা। গত 10 তারিখ আমাদের কাছে একটা খবর ছিল, খেজুরবাগান এলাকাতে লোকনাথ রায় ওনার বাড়িতে ড্রাগস নিয়ে ড্রাগস ডিলাররা ডিল করছে। সেই অনুযায়ী আমরা ওই বাড়িতে গিয়ে রেড করে আমরা লোকনাথ রায়কে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ওখান থেকে আমরা গাঁজা পাই এবং সঙ্গে হেরোইন 300 কোটা উদ্ধার করি। আর লোকনাথ রায়ের স্বীকারোক্তি মূলে আমরা আরও একজনকে গ্রেপ্তার করি, দীপঙ্কর রায়। লোকনাথ রায় 2 দিন থানাতে পুলিশ রিমান্ডে ছিল, আজকে মাননীয় আদালতে প্রোডাকশন হচ্ছে এবং লোকনাথ রায়ের স্বীকারোক্তি মূলে যাকে গ্রেপ্তার করা হয়েছে দীপঙ্কর রায়, ওকেও আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি পুলিশ রিমান্ড থেকে। ওদের কাছ থেকে আমরা যে উদ্ধারকৃত সামগ্রীগুলি, ক্যাশ টাকা উদ্ধার হয়েছে 19,800, একটা মোবাইল ফোন সিজ করেছি, সঙ্গে হেরোইন এবং গাঁজা। উদ্ধারকৃত ড্রাগস এবং অন্যান্য সামগ্রীগুলির বর্তমান বাজার মূল্য হবে আনুমানিক 2 লক্ষ টাকা। আজকে আমরা মাননীয় আদালতে ওদেরকে প্রেরণ করছি। আগরতলা শহরে শব্দ সন্ত্রাস এক চিন্তাজনক বিষয় হয়ে উঠেছে। মানুষ থানায় অভিযোগ জানালেও পুলিশ তদন্তে নামছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে সোমবার পিকনিকে হাই ভলিউমে নিয়ে সাউন্ড বক্স বেজেছে বিভিন্ন এলাকায়। অসহ্য যন্ত্রণা সহ্য করে মানুষকে থাকতে হচ্ছে। অবশেষে সোমবার রাতে এনসিসি থানা পুলিশ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়ে মধ্যভুবন বন, চানমারি, বরজলা, রামনগর সহ মোট 5টি জায়গা থেকে উচ্চস্বরে সাউন্ড বক্স উদ্ধার করে, যার বাজার মূল্য 6 লক্ষ টাকার উপর হবে বলে জানান এমসিসি থানার ওসি সুশান্ত দেব। তিনি আরও জানিয়েছেন, এভাবে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোর ফলে বাড়িঘরে ছাত্রছাত্রী এবং রোগীদের অত্যন্ত সমস্যা হয়। তাই পুলিশ বিভিন্ন এলাকা থেকে হাই ভলিউম বক্স বাজেয়াপ্ত করে 6টি, 11টি অ্যাম্পলি প্লেয়ার এবং 3টি সাউন্ড মিক্সার সিজ করা হয়। এর জন্য
7 জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি। আমরা গত পরশুদিন বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসছিল, যদিও ফেস্টিভ সিজন চলছে, কিন্তু রাত্রে 2টা 3টা 4টা হিউজ ভলিউম চালিয়ে বিভিন্ন এলাকাতে বক্স বাজছিল, যেখানে সাধারণ যারা বাড়িতে হাই বিপির পেশেন্ট আছে, রোগী আছেন, ওদের খুব অসুবিধা হচ্ছিল। যারা কিন্তু অনেকবার আমরা পুলিশ থেকে বারণ করার পরও কিন্তু ওরা স্টপ করেনি বা ভলিউম কম করেনি। এইসব জায়গা থেকে আমরা টোটাল 5টা জায়গা থেকে টোটাল বক্স সিজ করেছি। আমরা হাই ভলিউমস বক্স সিজ করেছি 6টা, 11টা অ্যাম্পলিফায়ার সিজ করেছি, 3টা সাউন্ড মিক্সচার সিজ করেছি, যেগুলির বর্তমান বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকা হতে পারে। এগুলিকে আমরা সিজ করেছি এবং আমরা 7 জন মালিকের বিরুদ্ধে আমরা কেস পাঠিয়েছি মাননীয় আদালতে। আবারও আগরতলা শহরে দুর্ঘটনা সংঘটিত হল পৌষ সংক্রান্তির রাতে। এদিন রাতের বেলা ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় রাজধানীর বিজয় কুমার চৌমনি এলাকায়। দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এদিন। ঘটনার বিবরণে জানা যায়, রামনগর 4 থেকে TR01BR0527 নম্বরের একটি টিয়াগো মারুতি গাড়ি যাওয়ার সময় অপরদিক থেকে আসা TR01CB0646 নম্বরের একটি মারুতি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় এবং TR01BR0527 নম্বরের গাড়িটি রাস্তার পাশে ড্রেনে উল্টে যায়। ঘটনার পর TR01CB0646 নম্বরের গাড়ি চালক সহ 3 যুবক পালিয়ে যায়, কিন্তু অপর গাড়িতে থাকা দম্পতি আতঙ্কিত হয়ে পড়ে। এ গাড়িতে ছিল 4 জন। তাদের মধ্যে গাড়ি চালক সুজিত চক্রবর্তী এবং তার স্ত্রীর অভিযোগ, সেই গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসায় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। অল্প বিস্তর আহত হয়েছে সুরজিৎ চক্রবর্তী। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিশ গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, রাতের বেলা নিরাপত্তাহীন হয়ে উঠেছে আগরতলা শহর। রাস্তাঘাট পুলিশ শূন্য থাকে। নেশাখোর যুবকরা আগরতলা শহরে দাপিয়ে বেড়াচ্ছে, ফলে জীবন ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষের। এবার বাড়িতে আসলাম আর হে গাড়িটা হেডির থেকে এমন স্পিডে আসে, পুরো ফুয়ের মতো ফুল স্পিড আছে, এমন চোখ বন্ধ করে এমন চালাতে আসলো আর আমরা এমনি ঠাস করে উড়ে লেছে। এবার আমরা কিছু আমিও দেখছি গাড়িটা যেমন নাইতেছে, ঠাস করে এদিকে উড়ে নিছে। আমরা সবাই সিলির মধ্যে রয়েছি। গাড়িটা কেমনে আপনাদের বাড়ি কোন জায়গাতে? ইন্দুনগর ভাড়া থাকে। কে বা কারা রেস্কিউ করছে আপনাদেরকে? কে বা আমার বন্ধু বান্ধব আছে, আমার ইয়ানো রিলেটিভ আছে, সবাই আছে। আপনার মধ্যে গুরুতরভাবে কেউ আহত হয়েছেন কি আপনারা? গুরুতরভাবে এমন কিছু না, আমার পর এটা আমার কোনো কিছু না। সবচেয়ে শুধু বাচ্চাটার লাগে আমি চিন্তা করি যে আমার মায়ের কিছু হয়েছে না, আমার মায়ের কিছু হয়েছে না, আমি শুধু টুয়ে পাইতেছি না, তাই কই নিচে পড়ে আসলো। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স কত? 3 বছর হয়েছে। মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে শীতকালীন বিধানসভা অধিবেশনের অন্তিম দিন আবারও সরব হল টিএসএফ। বুধবার টিএসএফ এর কর্মীরা হতাশ হয়ে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টের মান্যতা দেওয়ার দাবিতে রাজধানীর সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশ এবং মহাকরণের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। মূলত দাবি, ত্রিপুরা বিধানসভা অধিবেশনে যাতে জনজাতি ছাত্র সংগঠন টিএসএফ এর রোমান স্ক্রিপ্টের দাবিটি উত্থাপন করা হয় এবং সরকার যাতে তাদের এই দাবিতে শিলমোহর দেয়। তাদের অভিযোগ, সরকার তাদের দাবি মেনে না নেওয়াটা একটা ব্যর্থতা বলে মনে করে টিএসএফ। কিন্তু এই দাবির সাথে জনজাতিদের আবেগ এবং পরিচিতি জড়িয়ে আছে। কিন্তু সরকার কি কারণে তাদের দাবি মেনে নিচ্ছে না সেটা তারা অবগত নয়। এদিন তাদের আন্দোলন কিছুক্ষণ চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তাদের আন্দোলন প্রত্যাহার করার জন্য বলে, কিন্তু তারা আন্দোলন প্রত্যাহার না করায় পুলিশ তাদের আটক করে পুলিশ লাইন নিয়ে যায়। आप लोग जानते हैं आज असेंबली है, तो आप लोग लास्ट टाइम में भी प्रोटेस्ट किया था सर्किट हाउस में। अभी तक वो लोग असेंबली में नहीं उठाया ये डिमांड रोमान स्क्रिप्टली मेन इशूज। इसलिए हम आज लोग वी नीड टू कम टू द गेट ऑफ द असेंबली टू शो आवर डिमांड टू द गवर्नमेंट ऑफ त्रिपुरा। दे मस्ट लिसन टू आवर वॉइस। इट इज अ मैटर ऑफ सेंटिमेंट, इट इज अ मैटर ऑफ आवर आइडेंटिटी, so we must protect our rights. So we want the ministers to listen to our voice and raise the issues of Roman script in the assembly. That's why we are here today in front of the assembly. Don't understand what is the reason. Even the government officials are not willing to talk to us. We have submitted our letter to the Special Secretary Education Department
for appointment, but he is not willing to meet. He's not willing to meet us. I don't know why. So it's a part of the failure of the government. They should have come for the dialogue with us, but no, we have not seen any steps taken from the part of the government on this matter. সমাপ্ত হলো তীর্থমুখ মেলা। ব্যবসায়ীদের মন খারাপ। অন্যান্য বছরের মতো ভালো হয়নি এ বছরের বেচা বিক্রি, এমনটাই বক্তব্য তাদের। সমাপ্ত হলো রাজ্যের ঐতিহ্যবাহী তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলা। তবে এবছর বাংলাদেশে অনুপ্রবেশকারীরা মেলায় আসতে না পারায় মেলার লোক সমাগমে কিছুটা ভাটা পড়েছে। এদিকে দুদিনব্যাপী তীর্থমুখের এই পৌষ সংক্রান্তি মেলায় এবছর দোকানপাটের সংখ্যা কম ছিল। একাংশ ব্যবসায়ী জানায়, এই মেলায় দোকান ভিটে নিতে তাদের প্রচন্ড ঝামেলার সম্মুখীন হতে হয়, যে কারণে অনেক ব্যবসায়ী এবছর মেলায় আসেনি। তবে এবছর লোক সমাগম কিছুটা কম হওয়ায় ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। প্রতি বছর মেলায় যে ঘাটতিগুলো হচ্ছে তার পুনঃমূল্যায়ন কখনো হয় না, কারণ মেলা শেষ হতে তীর্থমুখের কথা বেমালুম ভুলে যান প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে আমলা কিংবা মন্ত্রী বাহাদুররা, যে কারণে প্রতি বছর হাজারো প্রতিকূলতার মধ্য দিয়ে শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগের টানে পুণ্যার্থীরা তীর্থমুখে সমবেত হয়, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আর এবছর নিরাশ হয়ে বাড়ি ফিরছে ব্যবসায়ী মহল। লাভের মুখ দেখতে পারেনি তারা। অন্যান্য বছরে তারা বাংলা বছরের শেষ প্রান্তে এই মেলা নিয়ে অনেকটাই লাভের মুখ দেখত এবং বছর ঘুরতে তারা অপেক্ষায় থাকতো কবে আবার তীর্থমুখ মেলা হবে। কিন্তু এবার বাংলাদেশ অশান্ত হয়ে ওঠায় সীমান্তে রয়েছে কড়া নজরদারি, তাই বেআইনিভাবে সীমান্ত দিক দিয়ে রাজ্যে প্রবেশ করার সুযোগ পায়নি বাংলাদেশি নাগরিকরা। তাতে হতাশ ব্যবসায়ী মহল। ব্যবসা বেশি ভালো না, কি আশা করি সেটা বছরের লাস্ট মেলা একটু ভালো হইব, ব্যবসা বাণিজ্য ভালো হইব, দুটো পয়সা পাবো। এখন আইসা দেখি কথা রুজি পাইছি, বলতে চান যে আগামী দিন যাতে মেলা ভালো হয়, সমস্ত দোকানপাট যাতে আসে। এবার তো দোকানপাট কম হয়েছে। হ্যাঁ, প্রত্যেক বছর আমরা পৌষ সংক্রান্ত মেলা করি না, এবার ভালোই হয়নি, লোকজনও নেই, বাংলার লোকজন আছে। এই মেলার পৌষ সংক্রান্তি মেলা নির্ভর করে বাংলার লোকের উপর, এটা পৌষ সংক্রান্তি করি। ব্যবসা নাই আপনারা খয়ারপুর থেকে আসেন? আগে তো কতবার ভালো ছিল, একদম কম। প্রত্যাশা আসছে বছর হয়তো পুণ্যার্থীদের সমস্যার কথা কিছুটা হলেও ভাববে সরকার বাহাদুর। স্যান্দন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।